हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। द्वादश श्रेणीर प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে তোমাদের পড়াতে চলেছি তোমাদের যে বাসন্তিক স্বপ্নম নামে একটি নাট্যাংশ আছে সেই নাট্যাংশটি এই ভিডিওটির মাধ্যমে আমি পুরো ক্লিয়ার করে দিব, মানে একেবারে লাইন টু লাইন। সেই কারণেই তোমাদের ধৈর্য সহকারে শুনতে হবে। তো তোমাদেরকেও বলছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি পড়তে চলেছি বলো তো, বাসন্তিক স্বপ্নম যে নাটকটি আছে এই নাটকটি আজকে আমরা পাঠ করব। নাটকের মধ্যে কি আছে তা আমরা আজকে জানবো। কিন্তু পাঠস্য প্রাম্বে सर्वे मिलित्वा एकवारं वदन्तु हरि ओम। उच्चई वदन्तु सर्वे हरि ओम। এবারে আমরা একটি মন্ত্র পাঠ করব, ঠিক আছে? একসাথে বলতে হবে। আমি যখন হাত দিয়ে এরকম করব তখন সবাই বলবে ওম। আর একটু জোরে উচ্চই বদন্তু सर्वे ওম। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। তবে আজকে তোমাদের হয়নি, ঠিক আছে? কারণ এখানে আওয়াজটা আসছে কিনা আমি জানি না, তবে খুব খারাপ বলছো আজকে। আমি এত জোশের সাথে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো আমি তোমাদের দাদা হিসেবে বলতে পারি, ঠিক আছে? তোমাদের দাদা হিসেবে বলতে পারি, তোমাদের স্যার হিসেবে বলতে পারি। আমি যেটা বলাচ্ছি আমি তো লজ্জা পাচ্ছি না, তাহলে তোমাদের বলতে কি সে লজ্জা হচ্ছে, ঠিক আছে? এটা অনেকবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আর তার মধ্যে ভিডিওটির আমি এই যে ভিডিও হচ্ছে যেহেতু আর কিছু বললাম না, তো ঠিক আছে? তবে বলা উচিত জোরে জোরে। কি হয় যে ওম সর্বে ভবন্তু সুখিনঃ, একসাথে বললে কত সুন্দর লাগবে। সর্বে সন্তু নিরাময়াঃ सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। কি হলো? पश्यन्तु सर्वे पश्यन्तु, डिजिटल নোট पश्यन्तु सर्वे অধিকম মাস্তু पश्यन्तु। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো খুব মনোযোগ সহকারে শোনো, আশা করছি তোমরা বুঝতে পারবে, আশা করছি। তো এবারে দেখো আমরা পড়াটা পড়ার আগে একটু উৎস সম্বন্ধে তোমাদের জানতে হবে। উৎস মানে পড়াটি পড়ার আগে, নাট্যাংশটি পড়ার আগে, বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি আছে এটি পড়ার আগে তোমাদের জানতে হবে, ঠিক আছে? কি জানতে হবে? দেখো এই যে বাসন্তিক স্বপ্নম নাটকটি ইংরেজি তথা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের 1595 থেকে 96 সালে লিখিত একটি মজার নাটক। তাহলে দেখো মজার নাটক এ মিডসামার নাইট ড্রিমস এর সংস্কৃত অনুবাদ। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি আছে, বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি আছে এই নাট্যাংশটি ইংরেজি সাহিত্যের যে একজন নাট্যকার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? উইলিয়াম শেক্সপিয়ারের 1595 থেকে 96 খ্রিস্টাব্দে লিখিত বা প্রকাশিত একটি মজার নাটক। নাটকটির নাম ছিল এ মিডসামার নাইটস ড্রিম। এটির হচ্ছে সংস্কৃত অনুবাদ। তাহলে বাসন্তিক স্বপ্নম নাটকটি কোথা থেকে এসেছে বলো তো? এ মিডসামার নাইট ড্রিমস, ঠিক আছে? এই যে ইংরেজি যে নাটক, ইংরেজি নাটকটিকে কি করা হয়েছে? অনুবাদ করা হয়েছে বা অনুবাদ করেছে। এবারে দেখো দক্ষিণ ভারতের পুডুকোটা শহরের এক সংস্কৃতজ্ঞ পণ্ডিত শ্রী কৃষ্ণমাচার্য 1892 সালে নাটকটি অনুবাদ করেন। এখানে তোমাদের মনে রাখতে হবে যে কত খ্রিস্টাব্দে এ মিডসামার নাইট ড্রিমস এই যে নাটকটি, এই নাটকটিকে কত খ্রিস্টাব্দে শ্রী কৃষ্ণমাচার্য অনুবাদ করেন? কত খ্রিস্টাব্দে অনুবাদ করেছিলেন? 1892 খ্রিস্টাব্দে। আর ওই ইংরেজি সাহিত্যের যে নাটকটি এ মিডসামার নাইটস ড্রিম
এটি হচ্ছে কত সালে লিখিত হয়েছিল বলতো? 1595 থেকে 96। মনে রাখতে হবে, এটাকে অনুবাদ করেছেন শ্রীকৃষ্ণমাচার্য। শ্রীকৃষ্ণমাচার্য কোথাকার লোক বা কোথাকার মানুষ ছিলেন? দক্ষিণ ভারতের পুডুকোটা শহরের একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত শ্রীকৃষ্ণমাচার্য 1892 সালে এ মিডসামার নাইটস ড্রিম এই নাটকটি কি করেছিলেন? সংস্কৃতে অনুবাদ করেছিলেন। তারপরে দেখো, এটা গেল। এখানে আর কোনো কিছু জানতে হবে না, নিচের দিকে একটু জানতে হবে তোমাদের। এই দেখো, এবারে এখানে তোমাদের মনে রাখতে হবে, ইংরেজি নাটকের যে চরিত্র, ঠিক আছে? এবারে দেখো এখানে কি আছে? থ্যাসিউস মানে ইংরেজি নাটকের নাম ছিল থ্যাসিউস, কিন্তু এই নাটক মানে সংস্কৃত নাটকের তার নাম হয়েছে কি বলতো? ইন্দ্রবর্মা। তাহলে রাজার নাম কি বলতো? আমরা যে বাসন্তিক স্বপ্নম নাটকটি পড়ছি, এই নাটকটির হচ্ছে রাজার নাম কি বলতো? ইন্দ্রবর্মা। এবারে পরীক্ষায় আসতে পারে যে মূল নাটকে রাজা ইন্দ্রবর্মা কি নামে পরিচিত ছিলেন? থ্যাসিউস। আচ্ছা, বোঝা যাচ্ছে আমার কথাগুলো? বোঝা যাচ্ছে পাক্কা? আমি কি বললাম যে তোমাদের মনে রাখতে হবে, আমরা আজকে কি পড়ছি? বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি পড়ছি, এই নাট্যাংশটি কোথা থেকে আসে? আমি প্রথমে বললাম ইংরেজি সাহিত্যের একজন নাট্যকারের নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এই উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক, মজার নাটক, নাম ছিল এ মিডসামার নাইটস ড্রিম। এই নাটকটিকে দক্ষিণ ভারতের পুডুকোটা শহরের একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত শ্রীকৃষ্ণমাচার্য 1892 খ্রিস্টাব্দে কি করেন? অনুবাদ করেন। এবারে মূল নাটক বলতে ইংরেজি নাটকে থ্যাসিউস ছিলেন রাজা। কে ছিলেন? থ্যাসিউস। কিন্তু আমাদের নাটকে, আমাদের যে সংস্কৃত, সেখানে নাম হয়েছে রাজার নাম ইন্দ্রবর্মা। তারপরে ইজিউস হয়েছেন কি বলতো? ইন্দু শর্মা। ইজিউস একজন বৃদ্ধ নাগরিক। ইজিউস হচ্ছেন একজন কি বলতো? বৃদ্ধ নাগরিক। তারপরে দেখো এখানে আছে লাইসেন্ডার মানে বসন্ত। তারপরে হচ্ছে ডেমিট্রিয়াস মানে মকরন্দ, মানে ডেমিট্রিয়াস মূল নাটকে, আর তোমাদের নাটকে হচ্ছে কি বলতো? মকরন্দ। তারপরে ফিলোস্ট্রেট মানে প্রমোদ। রানী হিপোলিটার নাম হয়েছে কনকলেখা, ঠিক আছে? হিপোলিটা এই নামটি খুব গুরুত্বপূর্ণ। এই যে কনকলেখা, আর হচ্ছে হারমিয়া পরিণত হয়েছে কৌমুদীতে। এটা মনে রাখার চেষ্টা করবে। এই যে হারমিয়া, যেটা তোমাদের নাটকে মানে বাসন্তিক স্বপ্নম নাটকে কৌমুদী, মূল নাটকে হচ্ছে হারমিয়া। আর হচ্ছে তোমাদের নাটকে বা বাসন্তিক স্বপ্নম নাটকে হচ্ছে কনকলেখা, কিন্তু মূল নাটকে হচ্ছে হিপোলিটা। আবার বলা হচ্ছে রাজা ইন্দ্রবর্মা মূল নাটকের নাম কি ছিল? থ্যাসিউস। কি নাম ছিল? থ্যাসিউস। এই কয়েকটা মনে রাখবে, এই কয়েকটা মনে রাখলেই হয়ে যাবে। 5টা আছে বা 5টি দেওয়া আছে, এই কয়েকটা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এই আমি কি বললাম বলতো? যে বাসন্তিক স্বপ্নম নাটকে একজন চরিত্র আছেন, ভালো করে শোনার চেষ্টা করো। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই মুহূর্তে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, আমি বলে দিচ্ছি তোমাদেরকেও যে বাসন্তিক স্বপ্নম যে নাটকটি, এই নাটকটি যে আছে, এই নাটকটিতে রাজা ইন্দ্রবর্মার উল্লেখ আছেন। রাজা হচ্ছেন রাজা ইন্দ্রবর্মা, কনকলেখা হচ্ছেন রাজা ইন্দ্রবর্মার হবু স্ত্রী, আর হচ্ছে ইন্দু শর্মা হলেন একজন বৃদ্ধ নাগরিক, কৌমুদী হলেন ইন্দু শর্মার মেয়ে, আর হচ্ছে মকরন্দ আছেন, মকরন্দ হচ্ছেন বৃদ্ধ ইন্দু শর্মা হচ্ছে মনোনীত পাত্র, আর একজন আছেন হচ্ছে বসন্ত হচ্ছে কৌমুদীর মনোনীত পাত্র। মোট 6টি চরিত্র। কয়টি চরিত্র বলো তো? 6টি চরিত্র। এবারে আমরা সরাসরি কোথায় যাব? পড়ায় চলে যাব। ভালো করে দেখো সবাই, পছন্দ। এই সময় আমার পড়ানোর মনোযোগ আছে, মনোযোগ নষ্ট করবা না। মনোযোগ গেলে একবার শেষ, একেবারে শেষ। এবারে দেখো কি আছে, যেহেতু নাট্যমঞ্চ, আজকে তোমাদের ভাবতে হবে আমরা দা ডিজিটাল এডুকেয়ারে নেই, আমরা নাট্যমঞ্চে আছি। কি মঞ্চে আছি? নাট্যমঞ্চে। এই যে মঞ্চ, এটা নাট্যমঞ্চ, ঠিক আছে? তোমরা দর্শক, আমি নাট্যকার। ঠিক আছে বাবা, তোমরা যেহেতু বলেছো আমি নাট্যকার, আমি নাটক করব, এখানে নাচবো, তোমরা দেখবি, ঠিক আছে? কিন্তু হাততালি দেওয়া যাবে না। কেন? যেহেতু ভিডিও হচ্ছে। আর যারা আমাকে বাইরের থেকে যখন মোবাইলে দেখছো, মোবাইল থেকে হাততালি দিলে তাও অসুবিধা নাই। তো নাট্যমঞ্চে প্রথমে উপস্থিত আছেন রাজা ইন্দ্রবর্মা আছেন। কে আছেন বলতো? রাজা ইন্দ্রবর্মা আছেন। নাট্যমঞ্চে কে উপস্থিত আছেন? রাজা ইন্দ্রবর্মা। নাট্যমঞ্চ মানে জানো তো নাটক কিভাবে হয়? একটা মঞ্চে কি হয়? নাটক অনুষ্ঠিত হয়, তাই না? তাহলে নাট্যমঞ্চে রাজা ইন্দ্রবর্মা আছেন, কনকলেখা আছেন, আর প্রমোদস্য। এই তিনজন প্রথমে নাট্যমঞ্চে উপস্থিত আছেন। কয়জন আছেন? 3 জন আছেন।
এই তিনজনের মধ্যে এবারে রাজা বলছেন, কাকে বলছেন বলো তো? কনক লেখাকে বলছেন। রাজা কনক লেখাকে বলছেন। কি করে বুঝতে পারলে যে কনক লেখাকে বলছে? এখানে দেওয়া আছে, দেখো এখানেও দেওয়া আছে রাজা কনক লেখে, তার মানে রাজা কাকে বলছেন? কনক লেখাকে বলছেন। এবারে এটা পুরোটা পড়ার পরে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, এটার অর্থ কি। এখানে বলা হচ্ছে রাজা বলছেন নাট্যমঞ্চ থেকে নাটক করতে করতে বলছেন, প্রিয়ে কনক লেখে অদ্য কুহু ন ইয়ম দবি আসি চতুর্বি দিবসই ভাবিনি ওপি অহম দীন মানসহ বসামি মদনাক্রান্তঃ শশাঙ্ক তু অতি নির্ঘৃণঃ ইহ তো আসৌ ক্ষীয় মানওপি শিয়তে সত্রম নামে অস্মৎ উদ্বাহম উদ্দেশ্য স ওস্মি পয়ুৎসুকশোকি কিম করামি করামি বরারহে নারিকায়োপি যুগায়তে। এখানে বলা হচ্ছে, দেখো ভালো করে দেখো, একবারই পড়লাম আর পড়বো না, এরকম করে 2-3 বার করে পড়তে পড়তে একবারে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, তো একবারই পড়লাম, ঠিক আছে। যেহেতু প্রথম শুরু করলাম আরেকবার পড়ে শোনাচ্ছি। দেখো, প্রিয়ে কনক লেখে অদ্য কুহু ন ইয়ম দবি আসি চতুর্বি দিবসই ভাবিনি ওপি অহম দীন মানসহ বসামি মদনাক্রান্তঃ শশাঙ্ক তু অতি নির্ঘৃণঃ ইহ তো আসৌ ক্ষীয় মানওপি শিয়তে সত্রম নামে অস্মৎ উদ্বাহম উদ্দেশ্য স ওস্মি পয়ুৎসুকশোকি কিং করামি বরারহে নারিকায়োপি যুগায়তে। রাজা ইন্দ্রবর্মা বলছেন, নাট্যমঞ্চ বলছেন, প্রিয়তমা কনক লেখাকে বলছেন। আচ্ছা, এখানে মনে রাখতে হবে তোমাদের, রাজা ইন্দ্রবর্মা আর কনক লেখার সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী, হবু স্ত্রী। রাজা ইন্দ্রবর্মার হবু স্ত্রীর নাম হচ্ছে কনক লেখা। কি বলতো? কনক লেখা। এবারে রাজা ইন্দ্রবর্মা কনক লেখাকে বলছেন, প্রিয়তমা কনক লেখে হে অনুরাগিনী, হে প্রিয়তমা, তুমি দেখো দেখো অমাবস্যা কিন্তু আর বেশি দূরে নেই। স্পষ্ট বলছেন, অমাবস্যা কিন্তু আর বেশি দূরে নেই, হে প্রিয়তমা। আচ্ছা দেখো তো, মাত্র 4টি দিন বাকি আছে, তাও কেমন জানি আমি মনমরা হয়ে আছি, আমি কেমন জানি মনমরা হয়ে আছি, আমার কিছুই ভালো লাগছে না, হে প্রিয়তমা কনক লেখা। আর তুমি দেখো তো, এই 4টি যে আছে, এই 4টি খুব নিষ্ঠুর, সে ক্ষয় হচ্ছে, সে ক্ষীণ হচ্ছে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষীণ হচ্ছে না বা ক্ষয় হচ্ছে না, এটা আমার মনে হচ্ছে। হে প্রিয়তমা কনক লেখা, দেখো আমি কিন্তু আমাদের দুজনের যে বিবাহ, এই বিবাহকে অবলম্বন করে খুব সুখে আছি। কি করব সুন্দরী, আমার কাছে অল্প সময় যেন 1 যুগ বলে মনে হচ্ছে, আমার কাছে অল্প সময় যেন 1 যুগ বলে মনে হচ্ছে। তাহলে এখানে দেখো, এই যে রাজা বললেন, রাজা প্রথমে বলছেন যে হে প্রিয়তমা কনক লেখা, আচ্ছা তুমি দেখো, ঠিক আছে, তুমি দেখো, দেখিয়ে দিয়ে বলছে যে অমাবস্যা কিন্তু আর বেশি দূরে নেই। কোন তিথি বেশি দূরে নেই বলো তো? অমাবস্যা। কয়দিন বাকি অমাবস্যা আসতে? 4 দিন। আর মাত্র 4টি দিন বাকি থাকলেও আমি কেমন জানি মনমরা হয়ে আছি। মনমরা মানে তার আর কোনো কিছু ভালো লাগছে না। কার ভালো লাগছে না বলো তো? রাজা ইন্দ্রবর্মার ভালো লাগছে না। আর হে প্রিয়তমা কনক লেখা, তুমি দেখো তো, আমাকে যেন কামদেব আক্রমণ করেছেন, আমাকে যেন কামদেব আক্রমণ করেছেন। কামদেব হচ্ছে কামনার দেবতা। কার দেবতা বলো তো? কামনার দেবতা কামদেব। আর এই কামদেব আক্রমণ করলে কি মনে হয় বলো তো? সময় কাটছে না, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, যেহেতু কামনার দেবতা কামদেব, ঠিক আছে, বা প্রেমেরও দেবতা, সেই জন্য বলছে আমাকে যেন কামদেব আক্রমণ করেছে। হে প্রিয়তমা, হে অনুরাগিনী, হে প্রিয়তমা, তুমি দেখো তো, এই চাঁদকে তুমি দেখতে পাচ্ছ? এই চাঁদকে তুমি দেখতে পাচ্ছ? এই চাঁদকে দেখো, এই চাঁদও খুব নিষ্ঠুর হয়েছে। আমার তো মনে হচ্ছে এই চাঁদটাও খুব নিষ্ঠুর, সে ক্ষয় হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষয় হচ্ছে না, এটা আমার মনে হচ্ছে। হে প্রিয়তমা কনক লেখা, আমি কিন্তু খুব খুশি, আমাদের দুজনের যে বিবাহ, এই বিবাহকে অবলম্বন করে আমি খুব খুশি। কি করব সুন্দরী, আমার কাছে অল্প সময় 1 যুগ বলে মনে হচ্ছে। ঠিক আছে, এমন করে বললেন। কে কাকে বললেন বলো তো? তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে, স্পষ্ট বলে দিচ্ছি, এখানে তোমাদের মনে রাখতে হবে রাজা ইন্দ্রবর্মার বিবাহে মাত্র 4 দিন বাকি। রাজা ইন্দ্রবর্মা কোন তিথিতে বিবাহ হবে? অমাবস্যা নয়, অমাবস্যা। কি বললাম বলো তো? অমাবস্যা। এখানে মনে রাখতে হবে রাজা ইন্দ্রবর্মাকে কোন দেবতা আক্রমণ করেছেন? কামদেব আক্রমণ করেছেন। এখানে মনে রাখতে হবে শশাঙ্ক যে আছে, শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ। এই যে কুহু আছে, কুহু শব্দের হচ্ছে অমাবস্যা। তারপরে তোমাদের এখানে মনে রাখতে হবে যে এই যে বরারহে আছে, বরারহে মানে হচ্ছে সুন্দরী, বরারহে মানে কি? সুন্দরী। এগুলো মনে রাখতে হবে।
এবারে দেখো, এবারে কে বলবে বলো তো, কে বলবেন এবারে? কনক লেখা বলবে। কনক লেখা এবারে ওই কথার উত্তরে, নাট্যমঞ্চে যেহেতু রাজা আমন করে বললেন, এবারে কিছু না কিছু তো বলতে হবে। কনক লেখা বলছেন, কি বলছেন দেখো, বল্লভা দিন চতুষ্টায়ম তু প্রায় রাত চতুষ্টায়ম ভূত্বা নিদ্রা লুবি উস্মাভিনিয়মানম অচিরেণ এব দর্শমানেষ্যতি यस्य निशयम পরিণয়ম উৎসব ভবিষ্যতি তৎ কিমিতি দুয়তে মহারাজেন। এবারে কনক লেখা বলছেন, সান্ত্বনা দিয়ে বলছেন, যেহেতু রাজা অমন করে বললেন, এবারে কনক লেখা বলছেন, এই যে বল্লভ শব্দটা মনে রাখবে, বল্লভ বলতে প্রিয়, বল্লভ বলতে কি বলতো? প্রিয়, প্রিয় বা স্বামী, ঠিক আছে, বা স্বামী। প্রিয় অপশন বর যদি আসে, বল্লভ শব্দের অর্থ কি? মনে করো প্রিয় অপশনই দেওয়া নাই, দেওয়া আছে স্বামী, তাহলে কি টিক চিহ্ন দিতে হবে? স্বামী। এবারে কে বলছেন ভালো করে শোনো, যত নড়াচড়া আজ এরকম অ্যাটেন্টিভ দেখছি। এবারে কনক লেখা বলছেন কি, যে হে, এখানে বলছে যে হে প্রিয় বা হে নাথ। আচ্ছা শুনুন তো, আর তো মাত্র 4টি দিন বাকি আছে। নিজের প্রিয়জনকে বোঝাচ্ছেন যে হে প্রিয়ে বা হে নাথ, এমন করে বলছে হে নাথ, হে প্রিয়। আচ্ছা আপনি দেখুন তো, আর তো মাত্র 4টি দিন বাকি আছে, আর এই 4টি দিন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে দেখতে কাটিয়ে ফেলবো। তারপরেই দেখবেন সেই রাত্রি আসবে, সেই রাত্রি আসবে, যেই রাত্রিতে আমরা দুজনে কি হব, যে মহোৎসবে পরিণত হবে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তাহলে আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন মহারাজ? আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? এমন করে বললেন, ঠিক আছে, যে হে প্রিয় আর মাত্র 4টি দিন বাকি আছে। আচ্ছা এই 4টি দিন দেখুন তো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে দেখতে কাটিয়ে ফেলবো, তারপরে দেখবেন সেই রাত্রি আসবে, যে রাত্রিতে কি হবে, অমাবস্যা তিথি হবে, আর সেই রাত্রিতে আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তাহলে আপনি এত কেন উদ্বিগ্ন হচ্ছেন মহারাজ? এমন করে বললেন। কে বললেন বলো তো? কনক লেখা। এবারে রাজা বলবেন, কে বলবেন এবারে? রাজা। কাকে বলবেন বলো তো? কাকে বলবেন? প্রমোদকে বলবেন। এবারে দেখো, রে প্রামদ গাচ্ছ সাম্প্রীতি প্রতিরাত্তম অস্মদ নগরস্য তথা কুরুস্বহা যথা সর্বে ওপি যুবানো মহোৎসব অভিনিবিষ্ট চিত্তা পরম আহ্লাদ ভরিতা বত্তেরন বিদ্রাভয় বৈবস্বত নগরম আবর্জয় সর্বতঃ প্রমোদম। এবারে রাজা নাট্যমঞ্চ থেকে বললেন। আচ্ছা নাট্যমঞ্চে কজন আছেন বলো তো? 3 জন আছেন। কজন? 3 জন। রাজা ইন্দ্রবর্মা আছেন, কনক লেখা আছেন, আর প্রমোদ। প্রমোদ কে ছিলেন? প্রমোদ ছিলেন হচ্ছে রাজা ইন্দ্রবর্মার পরিচারক। রাজা ইন্দ্রবর্মা কি বলতো? পরিচারক। মনে রাখতে হবে প্রমোদ কে ছিলেন? রাজা ইন্দ্রবর্মার পরিচারক ছিলেন হচ্ছে প্রমোদ। এবারে রাজা ইন্দ্রবর্মা নাট্যমঞ্চে কাকে বলছেন? প্রমোদকে বলছেন। কি বলছেন? যে ওহে প্রমোদ, ওহে প্রমোদ, তুমি এখনই যাও, তুমি এখনই যাও, আমাদের নগরের প্রতিটা রাস্তায় রাস্তায় যাও, সেখানে গিয়ে তুমি নগরের যে সমস্ত যুবক যুবতী আছে তাদের মধ্যে আনন্দের উৎসব ঢেলে দাও, আনন্দের উৎসব ঢেলে দাও। আর হে প্রমোদ, আচ্ছা তুমি দেখবে যারা দুঃখ কষ্টে আছে, তারা দুঃখ যন্ত্রণায় আছে, তাদের দুঃখ যন্ত্রণাকে তুমি যমলোকে পাঠিয়ে দিবে, আর তাদের মধ্যে আনন্দ ঢেলে দিয়ে আসবে। কি ঢেলে দিয়ে আসবে? আনন্দ। কে কাকে এরকম অনুমতি দিলেন বলো তো? রাজা প্রমোদকে নাট্যমঞ্চে বললেন, ওই হে প্রমোদ, আচ্ছা দেখো তুমি আমাদের নগরের প্রতিটা রাস্তা রাস্তায় যাও, এখনই যাও, এখনই যাও, গিয়ে তুমি কি করো, যে নগরের যুবক যুবতীদের মধ্যে আনন্দের মহোৎসবের আনন্দ তুমি ছড়িয়ে দাও। আর তুমি দেখবে যারা দুঃখে আছে, কষ্টে আছে, তাদের দুঃখ কষ্টকে তুমি জমপুরি পাঠিয়ে দাও। কোথায় পাঠিয়ে দিবে? জমপুরি। আর তাদের মধ্যে তুমি কি ঢেলে দিয়ে আসো? আনন্দ ঢেলে দিয়ে আসো। ঠিক আছে। আচ্ছা এখানে মহোৎসব কিসের উৎসব বলো তো? বিবাহের উৎসব। কার বিয়ে বলো তো? রাজা। রাজা আর কনক লেখার যে বিয়ে, এই উৎসবের কথা ছড়িয়ে দেওয়ার কথা বললেন। কাকে বললেন? প্রমোদকে বললেন। ঠিক আছে। এবারে দেখো, এবারে আদেশ দেওয়া মাত্রই প্রমোদ নাট্যমঞ্চে কি বললেন? নাট্যমঞ্চে এমন করে বললেন, যেমন করে এমন করে বললেন, ঠিক আছে, হাত জড়ো করে, হাত জড়ো কি বলেন? যথা আজ্ঞা পায়তি দেবঃ প্রাণম্ব নিষ্ক্রান্তঃ। বললেন যথা আজ্ঞা পায়তি দেব। এমন করে প্রণাম করার পর নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন। ঠিক আছে। বলছেন কি, যে মহারাজ আপনি যা আদেশ করেন, মহারাজ আপনি যা
আদেশ করেন, তারপরে প্রণাম করে নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন। এবারে নাট্যমঞ্চে কজন থাকলেন? কে কে? হ্যাঁ, এবারে দেখো রাজা বলছেন, এবার তাহলে রাজা বলছেন প্রণয় ভবতি কনক লেখে তস্মাদ অদ্য তাদৃশম অপ্রশস্তম উজ্জিত্বা মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বম তাম পরিন্যাসে নেপর্তে পদশব্দ ইব নিরূপ্য কিম আগচ্ছন বৃদ্ধ কোপসকাবিষ্ট ইব দৃশ্যতে তমনু কাচিদ ইন্দু বাদনাচ তত প্রবিশ্যতি ইন্দু শর্মা কৌমুদি চ। এখানে বলা হচ্ছে প্রণয় ভবতি কনক লেখে তস্মাদদ্য তাদৃশ্যম অপ্রশস্তম মার্গম উজ্জিত্বা মহোৎসব প্রমোদ প্রসাঘন পূর্বম তাম পরিন্যাসে নেপর্তে পদশব্দ ইব নিপুণম নিরূপহ কিম আগচ্ছন বৃদ্ধ কোপোষকাবিষ্ট ইব দৃশ্যতে তমনু কাচিদ ইন্দু বদনা চ তত প্রবিশ্যতি ইন্দু শর্মা কৌমুদি চ। এবারে রাজা এবারে আবারও বলছেন, কাকে বলছেন বলতো? কনকলেখাকে বলছেন, হে প্রিয়তমা কনকলেখা, হে অনুরাগিনী কনকলেখা, আচ্ছা দেখো দেখো, আজকে কিন্তু আমি সব রকমের নিন্দিত পথ ত্যাগ করে, সমস্ত রকমের নিন্দিত পথ ত্যাগ করে তোমাকে বিয়ে করব। এখানে কি বলা হচ্ছে যে হে প্রিয়তমা কনকলেখা, দেখো আজকে আমি সব রকমের নিন্দিত পথ ত্যাগ করে সাজসজ্জায় সজ্জিত হয়ে জাঁকজমক ভাবে তোমাকে বিয়ে করব। কি দেওয়া আছে? ন্যাপর্তে পদশব্দ ইব নির্ভম। এই কথা বলা, এই কথাটা যখন বললেন যে হে প্রিয়তমা কনকলেখা, আচ্ছা দেখো দেখো, আজকে কিন্তু আমি সব রকমের নিন্দিত পথ ত্যাগ করে সাজসজ্জায় সজ্জিত হয়ে জাঁকজমক ভাবে তোমাকে বিয়ে করব। মানে ন্যাপর্তে পদশব্দ ইব, পদ্মার আড়ালে। ন্যাপর্তে মানে কি বলেছিলাম? পদ্মার আড়ালে। ন্যাপর্তে বলতে পদ্মার আড়ালে পায়ের শব্দ শোনা যাচ্ছে। কিসের শব্দ? পায়ের শব্দ। এই যে পদশব্দ ইব, ভালো করে। তারপরে দেখার পরে কি দেখতে পেলেন? এবারে দেখতে পেলেন, দেখো কোনো একজন বৃদ্ধ আসছেন, কোনো একজন বৃদ্ধ। আচ্ছা ন্যাপর্তে মানে বুঝতে পারছো? পদ্মার আড়ালে বা নাট্যমঞ্চের একটু বাইরে। কিসের শব্দ? পায়ের শব্দ। তারপরে ভালো করে দেখে কি বুঝতে পারলেন? কোনো একজন বৃদ্ধ আসছেন। কি আসছেন? বৃদ্ধ আসছেন। বৃদ্ধকে কেমন দেখাচ্ছে? সেই বৃদ্ধ যেন রেগেও আছে আবার কষ্টেও আছে। মানে বৃদ্ধকে দেখে বোঝা যাচ্ছে সেই রেগেও আছে আবার কষ্টেও আছে। তামনু কাচিদ ইন্দু বাদনা চ, তার পেছনে কোনো এক চন্দ্রমুখী, তার পেছনে কোনো এক চন্দ্রমুখী। চন্দ্রমুখী কে ছিল? তথা প্রবিশ্যতি ইন্দু শর্মা কৌমুদি চ। তার মানে বৃদ্ধের নাম ছিল কি? ইন্দু শর্মা, আর চন্দ্রমুখীর নাম ছিল কৌমুদি। পরীক্ষায় আসতে পারে নাট্যমঞ্চে চন্দ্রমুখী কাকে বলা হয়েছে? তখন কৌমুদি। এবারে এখানে মনে রাখতে হবে ইন্দু শর্মা কৌমুদির সম্পর্ক। শোনো, ইন্দু শর্মা ও কৌমুদির সম্পর্ক। ইন্দু শর্মা হচ্ছেন বৃদ্ধ নাগরিক, ঠিক আছে, আর এই ইন্দু শর্মার মেয়ে হলেন হচ্ছে কৌমুদি, ঠিক আছে। তাহলে নাট্যমঞ্চে এবারে কারা প্রবেশ করলেন? ইন্দু শর্মা ও কৌমুদি। এতটুকু বুঝতে পারছো না? এর আগে তিনজন ছিল প্রথমে, তারপরে একজনকে বাইরে আদেশ দেওয়া হলো নগরের প্রতিটা রাস্তায় রাস্তায় যাওয়ার জন্য, প্রমোদকে। তারপরে দুজন হলো, তারপরে কথা বলতে বলতে আরো দুজনের যোগদান দিল। কে কে যোগদান দিল? ইন্দু শর্মা ও কৌমুদি। এবারে চারজন। এবারে কয়জন হলো? চারজন। এবারে বৃদ্ধ ইন্দু শর্মাকে কেমন দেখাচ্ছিল বলতো? কেমন দেখাচ্ছিল? সে রেগেও আছে আবার কষ্টেও আছে। তার পেছনে কে ছিলেন? চন্দ্রমুখী অর্থাৎ কৌমুদি, ঠিক আছে, কৌমুদি। এবারে দেখো, তারপরে নাট্যমঞ্চে প্রবেশ করার পরে এবারে ইন্দু শর্মা হাত তুলে কি বলছে? এবারে হাত তুলে বলছে, দেখো, এবারে নাট্যমঞ্চে প্রবেশ করে হাত তুলে হস্তমুদম্ম হস্তমুদম্ম বিজয়তাম অস্মাকাম আবনীপা, আমাদের মহারাজের জয় হোক, আমাদের মহারাজের জয় হোক, ঠিক আছে। এই যে হস্তমুদম্ম বলতে হাত তুলে, আমাদের মহারাজের জয় হোক। এবারে ইন্দু শর্মা বলছেন, ঠিক আছে। তারপরে ইন্দু শর্মা এবারে
কই গেল? এই যে রাজা বলছেন, এবারে রাজা রাজা বলছেন কি, নম ভাবত ইন্দু সারমানা কাঠম কার্যত রইব দৃশ্যতে ভবান। এবারে যেহেতু বৃদ্ধ নাগরিক ছিলেন ইন্দু শর্মা, রাজা হয়েও কি করছেন, প্রণাম করছেন, যে আপনাকে প্রণাম জানাচ্ছি বৃদ্ধ ইন্দু শর্মা, আপনাকে প্রণাম জানাচ্ছি। আচ্ছা, কেন কেন আপনাকে কোনো কাজে উদ্বিগ্নের মতো দেখাচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কাজে উদ্বিগ্ন আছেন, আপনাকে সুস্থ স্বাভাবিক দেখাচ্ছে না, মনে হচ্ছে আপনার মধ্যে রাগ আছে, আবার কষ্টও আছে, এমনটা দেখাচ্ছে কেন? এমন করে জিজ্ঞাসা করলেন। কে জিজ্ঞাসা করলেন বলো তো? রাজা ইন্দ্রবর্মা। এবারে যখন এমন করে প্রশ্ন করলেন, এবারে দেখো ইন্দু শর্মা বলছেন, কি বলছেন, রাজান ইয়ম মে দুহিতা মদ আজ্ঞায়াম উলঙ্ঘয়েত ইতি অতি দুঃখিতা হাম মহারাজা দিয়তাম দয়াদ্রম চিত্তম ইয়াবৎ বরাকি মকরন্দম উপয়ম্মা মন্নমাতাম ন অনুবর্ততে তাবৎ তাবৎ অস্মৎ দেশাচারা অনুসৃতঃ পিত্রা আজ্ঞা অতিবর্তিনঃ পতস্সহ ইয়াবান দণ্ড বিধিত তাবান তাবান এসা অনুভবৈত্যা ইতি আজ্ঞা আজ্ঞাম দত্ত্বা অহম অনুগ্রহ পাক্ষে গণয়িতব্য ইতি প্রার্থয়ে। এখানে বলা হচ্ছে কি, যখন অমন করে জিজ্ঞাসা করলেন রাজা, রাজা কি বললেন বলো তো ইন্দু শর্মাকে, যে ইন্দু শর্মা আপনাকে প্রণাম জানাচ্ছি। আচ্ছা, আপনাকে কোনো কাজে দেখে, আপনাকে দেখে কেন এমন মনে হচ্ছে যে আপনি কোনো কাজে রেগে আছেন? তারপরে বলছে ইন্দু শর্মা, টেনে নিয়ে আসলো, তার পেছনে তার মেয়ে ছিল না, হ্যাঁ, তার মেয়ের নাম কি, কৌমুদি। কৌমুদিকে টেনে নিয়ে এসে বলছে, মহারাজ এই আমার মেয়ে আমার আদেশ অমান্য করেছে মহারাজ, সেই জন্য আমি খুব কষ্টে আছি মহারাজ। মহারাজ আপনি আমার প্রতি সদয় হন, হে মহারাজ আপনি আমার প্রতি সদয় হন। আমার মেয়ে আমার আদেশ পালন করেনি, আমার আদেশ মানেনি, সেই জন্য আমি খুব কষ্টে আছি মহারাজ। আবার বলছে কি, যে এই পাজি মেয়েটা আমার পছন্দের পাত্র মকরন্দকে বিয়ে করতে চায় না, সেই জন্য আমি আপনার কাছে এসেছি মহারাজ। আমাদের দেশের নিয়ম অনুসারে, আমাদের দেশের বিধি অনুসারে পিতার আদেশ অমান্যকারী মেয়ের জন্য যা শাস্তি রয়েছে আপনি এই মেয়েটাকে দেন মহারাজ, এটাই আমি প্রার্থনা করছি। তাহলে দেখো ইন্দু শর্মা কেন এসেছে রাজার কাছে, কেন এসেছিলেন, প্রশ্ন যদি আসে যে ইন্দু শর্মা রাজার কাছে কেন এসেছিলেন, কি বলবে? মেয়ের অভিযোগ নিয়ে, তাই না? এক কথায় ওটা সাজিয়ে লিখতে হবে, এক কথায় মেয়ের অভিযোগ নিয়ে। অভিযোগটা কেমন ছিল? যে অভিযোগ ছিল যে রাজা, এখানে যে ইন্দু শর্মা আছেন, বৃদ্ধ ইন্দু শর্মার হচ্ছে মনোনীত পাত্রের নাম হচ্ছে মকরন্দ। মানে বৃদ্ধ ইন্দু শর্মা তার মেয়ের জন্য পাত্র ঠিক করেছে মকরন্দকে, কিন্তু কৌমুদি কি করেছে? কৌমুদি হচ্ছে সেই পাত্রকে বিয়ে করতে চায় না, মানে আদেশ কি করেছে? লঙ্ঘন করেছে, অমান্য করেছে। সেই জন্য বৃদ্ধ ইন্দু শর্মার অভিযোগ রাজার কাছে যে মহারাজ আমাদের দেশের নিয়ম অনুসারে, আমাদের দেশের বিধি অনুসারে পিতার আদেশ অমান্যকারী মেয়ের জন্য যা শাস্তি আছে তা আপনি একে দেন, এটাই আমি প্রার্থনা করছি মহারাজ, এমন করে বলছেন। ঠিক আছে, তারপরে দেখো এবারে রাজা বলবে, কাকে বলবে বলো তো? কৌমুদিকে। রাজা এতক্ষণ ধরে নাও, আমি এইদিকে তাকিয়ে আছি কেন? আমি এতক্ষণ ইন্দু শর্মাকে ধরে নাও, ইন্দু শর্মার দিকে তাকিয়ে কথা বলছি, এবারে কার দিকে তাকাবো? যেহেতু অভিযোগ করলো কৌমুদির প্রতি, কৌমুদির দিকে তাকিয়ে কথয়া বাসু কিংবা ইউক্তম সময় বিরুদ্ধ চারণম অপিচ রমণীয়ম তরুণতে মকরন্দ। আচ্ছা কৌমুদি বলো তো, বলো, আচ্ছা মেয়ে তুমি বলো তো, তুমি তোমার পিতার আদেশ অমান্য করাটা তোমার কি ঠিক হয়েছে? আর তাছাড়া মকরন্দ দেখতেও সুন্দর, তরুণ, তোমার যোগ্যপাত্র, এমন করে বুঝাচ্ছেন যে তোমার কি ঠিক হয়েছে পিতার আদেশ অমান্য করাটা? কে বলছেন বলো তো? রাজা বলছেন। কাকে বলছেন? কৌমুদিকে। আর এই লাইনগুলো তুলে প্রশ্ন দেয় সাধারণত, হ্যাঁ, খুব ভালো করে মনে রাখতে হবে। এবারে কে বলবে বলো তো?
কই গেল কৌমুদি? হ্যাঁ, এবারে এই যে কৌমুদি বলছেন মহিপথে তথা এব বসন্ত অপি, মহিপথে তথা এব বসন্ত অপি, অর্থাৎ এক কথায় শেষ। মহারাজ এখানে অর্থ হচ্ছে, মহারাজ আপনি যে বললেন যে মকরন্দ দেখতে সুন্দর তরুণ, আমার যজ্ঞপাত্র ঠিক তেমনি আমার যে বসন্ত আছে, বসন্তও তরুণ দেখতে সুন্দর, আমার যজ্ঞপাত্র হবে মহারাজ। এক কথায় বলে দিল যে মহিপথে বলতে মহারাজ তথা এব বসন্ত অপি, মানে মহারাজ বসন্তও ঠিক সেই রূপ। বসন্তও ঠিক সেই রূপ মানে কি বোঝাচ্ছে? সেই রূপ বলতে মকরন্দের মতো। মকরন্দের মতো বলতে মকরন্দকে কেমন বললেন? সুন্দর, তরুণ, তাই না? এক কথায় বলে দিলেন। এবারে দেখো রাজা এবারে বলছে বালিকে বসন্ত প্রিয় দর্শন ও পিপিত্রিপাক্ষপাতস্মিন ইতি তব প্রিয়ান মকরন্দায়ব। এবারে আবার বলছে রাজা যে হে বালিকা, বসন্ত দেখতে সুন্দর হলেও যেহেতু তোমার পিতার মতামত মকরন্দের প্রতি আছে, সেই জন্য তোমার যজ্ঞপাত্র মকরন্দই হবে। মানে এখানে বলতে যাচ্ছেন রাজা ইন্দ্রবর্মা যে হে বালিকা, দেখো যে যেহেতু তোমার পিতার মতামত মকরন্দের প্রতি আছে, সেই জন্য আমি মনে করছি তোমার যজ্ঞপাত্র মকরন্দই ভালো হবে। যজ্ঞপাত্র মকরন্দই কি হবে? ভালো হবে। এবারে দেখো, এবারে কে বলবে বলো তো? কৌমুদি বলবে। এবারে বলবে কৌমুদি বলছে यदि मे जानक वीक्षते मौलिक्यन एनम बसंतम तदा बहु मनोष्यति स एव मन्नमानसम। এবারে বলছে মহারাজ আচ্ছা আমার বাবা যদি আমার চোখ দিয়ে দেখেন তাহলে কিন্তু আমার বাবাও আমার মতামতকে সম্মান করবেন। আচ্ছা একজন পিতার দৃষ্টিভঙ্গি একজন পিতা মেয়ের দৃষ্টিভঙ্গি দিয়ে কি দেখতে পারে? হ্যাঁ পারবে? কখনই না, কদাপি না। ঠিক আছে, কখনই না। কারণ এবারে কৌমুদি বলছেন কি মহারাজ দেখুন আমার পিতা যদি আমার চোখ দিয়ে দেখেন, আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, তাহলে কিন্তু উনিও আমার পছন্দকে সম্মান করবেন। এমন করে বলছেন। কাকে সম্মান করার কথা বলছেন বলতো? বসন্তকে। ঠিক আছে, তারপরে এবারে রাজা মনে হয় একটু রেগে গেছে। হ্যাঁ, রাজা মনে হয় একটু রেগে গেছে। এবারে বলছে কি পরম তৎ বিবেচনা আশ্রিত খালু বিক্ষণীয়ম তয়া। হ্যাঁ তাও বলছি তোমার পিতার যে মতামত তার উপর নির্ভর করেই তোমাকে দেখতে হবে। রেগে গিয়ে বলছে হ্যাঁ তোমার পিতার মতামতের উপর নির্ভর করে তোমার বিবেচনা করতে হবে, তোমার বিচার করতে হবে। এমন করে বলছেন রাজা ইন্দ্রবর্মা, একটু রাগ করে যেমন করে কথা বলে, তাই না? এবারে কে বলবে? কৌমুদি। এবারে একটু কান্না করতে বলবে করুণা নিদে সম্মতম দাস জনস্য অয়ম অপরাধঃ नो जाने কেন বা কারণেন মে মানসি এতাদৃশম নির্ণয় জাতঃ বিস্মিতম চ ময়া কিং কর্তব্যম। এবারে একটু কান্না করতে কৌমুদি বলছেন মহারাজ আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি জানি না মহারাজ কেনই বা এরকম সিদ্ধান্তের উদয় হয়েছে আমার মনে। আমার এই সময়ে কি করা উচিত কি করা অনুচিত আমি ভুলে গেছি মহারাজ, আমি জানি না। মানে একটু কান্না করতে আমি তো কাঁদতে পারবো না, তাছাড়া আমি অভিনয়ও করতে পারি না। ঠিক আছে, এমন করে বললেন কৌমুদি। বলছেন মহারাজ আপনার এই দাসীর অপরাধ ক্ষমা করুন, আর আমি জানি না মহারাজ, আমি জানি না কেন বা কি কারণে আমার মনে এরকম সিদ্ধান্তের উদয় হয়েছে মহারাজ, আমি জানি না এই সময় আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। এমন করে একটু কান্নার ভাব করতে কি করলেন? কৌমুদি বললেন। কাকে বললেন? রাজাকে। এবারে কে বলবে? রাজা বলবে। রাজার নাম কি? ইন্দ্রবর্মা। এবারে রাজা বলছেন ওই ভদ্রে দর্শনিয়ম তে বাপু অয়াত যা মানম বায়হ यदि पितरम ननुवर्तस्ये तदा शरणं भवति मनरम अथवा यावज्जीवम परिणयकरणम एतादृश कुल समयचार विरुद्धगामिन्नाः कथम नाम सुखम भवेत् एषाते मूर्ति न कल्याणि न कदापि सुखमः अत जनकस्य ते आदेश पालनीयः। এবারে বলছেন রাজা বলছেন
হে ভদ্রা, শোনো শোনো, তুমি দেখতে সুন্দরী, তুমি দেখতে সুন্দরী, অল্প বয়সী। আচ্ছা, তুমি তোমার পিতার মতামত স্বীকার করো, তোমার পিতার আদেশ তুমি মেনে নাও, নইলে তুমি তোমার পিতার আদেশকে যদি পালন না করো, নইলে তুমি তোমার মৃত্যুকে স্মরণ করো, অথবা তোমাকে আজীবন অবিবাহিত থাকতে হবে। তারপরে আবারও বলছেন, এরকম এরকম বিরুদ্ধগামিনীর, এরকম অপরাধীর এটাই নির্ণয়, এটাই সিদ্ধান্ত, এটাই হচ্ছে তোমার শাস্তি। তাহলে দেখো রাজা রেগে কি বললেন, যে প্রথমে বললেন যে ওহে ভদ্রা, আচ্ছা শোনো শোনো, তুমি সুন্দরী, তুমি দেখতেও ভালো, অল্প বয়সী, তুমি তোমার পিতার আদেশ পালন করো, নইলে তুমি তোমার মৃত্যুকে অনুসরণ করো, নচেত তোমাকে আজীবন অবিবাহিত থাকতে হবে। এরকম সময়ের বিরুদ্ধগামিনীর, এরকম অপরাধীর এটাই দাসী বা শাস্তি বিধান দিলাম। এমন করে শাস্তি শোনাচ্ছে, কে শোনাচ্ছে বলো তো? রাজা শোনাচ্ছে। এবারে শেষে বলছে কি, আচ্ছা শোনো শোনো, রাগ করেও বলছে আবার ভালো করেও বলছে, শোনো শোনো, আচ্ছা এরকম পিতার আদেশ অমান্য করে তুমি কি কখনো সুখী হতে পারবে? তুমি কি কখনো সুখী হতে পারবে? সেই জন্য বলছি পিতার আদেশই পালন করো, পিতার আদেশই পালন করো। কে বললেন বলো তো? রাজা বললেন। এবারে কে বলবে? কৌমুদী বলবে। কি বলবে বলো তো? এবারে বলবে, মহারাজা বসন্তম বিহায় ন অন্নম পশ্যম তদার্থম জীবিতমপি তেজয়ম ইয়াবদায়ু পরিণয়ম বিনা পিবসয়ম এস এব নিশ্চয় অস্যামন্দ ভাগিন্না নেপার্থে মৃদঙ্গ ধ্বনি। এবার কৌমুদী আবার বলে দিলেন, মুখের উপরে বলে দিচ্ছেন, মুখের উপরে বলে দিচ্ছেন। জানো প্রাচীনকালের নিয়ম অনুযায়ী মাথা উঁচু করে কথা বলা সম্ভব নয়, তাও আবার রাজার কাছে মুখের উপরে বলে দিচ্ছে। এবারে কি, মহারাজ মহারাজ আমি বসন্তকে ছাড়া অন্য কাউকে দেখতে পারি না। ডিরেক্টলি বলে দিলেন রাজাকে, আমি মহারাজ আমি বসন্তকে ছাড়া অন্য কাউকে দেখতে পারি না, বসন্তের জন্য আমি জীবন দিতেও রাজি, আবার বসন্তের জন্য আমি আজীবন অবিবাহিত থাকতেও রাজি। এটাই এই দাসীর শেষ সিদ্ধান্ত। বাহ, কিভাবে জানিয়ে দিল, এটাই এই দাসীর কি শেষ সিদ্ধান্ত, বা এই হতভাগিনীর এটা শেষ সিদ্ধান্ত। তারপরে নেপথ্যে আওয়াজ শোনা যাচ্ছে, নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি, ঢোল খোল সানাই বাজনা যাবতীয় উলুধ্বনি সবকিছু বেজে উঠলো। এটা কি বলা আছে? মৃদঙ্গ ধ্বনি। কোথায় বেজে উঠলো বলো তো? নেপথ্যে। নেপথ্য বলতে পর্দার আড়ালে বা নাট্যমঞ্চের বাইরে। এই কথাটা বলা মাত্রই যখনই এই কথাটা শেষ করলেন, ঠিক আছে, যে মহারাজ আমি কিন্তু বসন্তকে ছাড়া অন্যজনকে দেখতে পারি না, বসন্তের জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি, আবার আজীবন অবিবাহিত থাকতেও রাজি আছি, ইত্যাদি ইত্যাদি, আর বলবো না। এবারে দেখো, এবারে কে বলবেন বলো তো? কনকলেখা। এতক্ষণ কনকলেখা চুপ করেছিলেন, এবারে কনকলেখা বলছেন যে রাজন সঙ্গীত শালা অভ্যন্তরে বহব অস্মদ আগমনম প্রতীক্ষান্তে। এবারে কে বলছেন? কনকলেখা বলছেন কি, যখন মৃদঙ্গ ধ্বনি বেজে উঠলো, মৃদঙ্গ ধ্বনি বলতে বাজনা, অনেক রকমের বাজনার যে জিনিসগুলো থাকে না, কি থাকে বাজনার জিনিসগুলো, যেমন শঙ্খ হতে পারে, উলুধ্বনি হতে পারে, ঢোল সানাই যাবতীয়। তারপরে কনকলেখা হুট করে নাট্যমঞ্চ থেকে বলছেন কি, মহারাজ আচ্ছা আপনি কি জানেন যে সঙ্গীতশালার ভিতরে আমাদের জন্য অনেক অতিথি কিন্তু আসার অপেক্ষা করছে, মানে আমাদের দুজনে যে আসার অপেক্ষা করে আছে। কোথায় বলো তো? সঙ্গীতশালার ভিতরে আসার অপেক্ষা করছে, মানে বুঝতে পারছো? আসার অপেক্ষা করছে মানে রাজা ইন্দ্রপ্রমা আর কনকলেখা যাবেন, সেটার জন্য অতিথি কি করছে? অপেক্ষা করে আছে। কারণ আসার জন্য অনেক সময় কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা অপেক্ষা করে থাকি না, যে ও আসবে, ওর সাথে দেখা করে যাই, ঠিক আছে? তো এইরকম অপেক্ষা করছেন, কিন্তু সেখানেই সঙ্গীতশালার ভিতরে এখানে বলছেন, মহারাজ আচ্ছা আপনি কি ভুলে গেছেন যে সঙ্গীতশালার ভিতরে অনেক অতিথি আছেন যারা আমাদের আগমনের অপেক্ষা করছেন। এবারে কে বলবেন? রাজা বলবেন, পরম কার্য পরতয়া বিস্মিতম এতৎ সর্বমপি তত্তরিতম গম্মতে ওই কৌমুদী সম্যক আলোচ্য তাতম অনুসারহ নাচিত ভাজমারণম
अस्मद्दंड नीति इति अवधार्यताम प्रिय कनक লেখে সম্প্রীতি সাধয়াম সর্বে নিষ্ক্রান্তঃ। এবারে কনক লেখা ওই কথাটা বলা মাত্রই রাজা বলছেন, হ্যাঁ আমি তো ভুলে গেছি, আমি ভুলেই গেছি হে প্রিয়তমা, আমি ভুলেই গেছি। আর এত ব্যস্ততার মধ্যে এত কিছু কি মনে থাকে? এত কিছু কি মনে রাখা সম্ভব? আচ্ছা যাচ্ছি যাচ্ছি হে প্রিয়তমা, হে অনুরাগিনী, যাচ্ছি যাচ্ছি। কৌমুদী শোনো শোনো, মানে যাওয়ার আগে আরেকবার কৌমুদীকে তাকাইলেন, কৌমুদীর দিকে তাকিয়ে বলছেন, এখানে আছে না ওই কৌমুদী সম্যক আলোচ্য, মানে এখানে কনক লেখাকে আগে রিপ্লাই দিলেন, মানে উত্তর দিলেন না, কি উত্তর দিলেন? যে এ প্রিয়তমা, হ্যাঁ সত্যি তো, আমি তো এগুলো সব ভুলেই গেছি, এত ব্যস্ততার মধ্যে আছি, সব কিছুই ভুলে গেছি। তারপরে আবার কৌমুদীর দিকে তাকিয়ে বলছেন, কৌমুদী আচ্ছা শোনো শোনো, তুমি চিন্তা করো, তুমি চিন্তা ভাবনা করে তোমাকে আমি বলছি যে তুমি তোমার পিতার আদেশ পালন করো, নইলে কিন্তু তোমার মরণকে তুমি কি করো? স্মরণ করো। এটাই কিন্তু আমাদের দেশের নিয়ম অনুযায়ী শাস্তি, ঠিক আছে? এটাই শাস্তি, এটাই অবধার্য করলাম যে তোমার পিতার আদেশ অমান্য, তোমার পিতার আদেশ যদি অমান্য করো তাহলে তোমার মৃত্যু হবে, এটাই হচ্ছে অবধার্য, ঠিক? মানে শাস্তিটা জানিয়ে দিল। তারপরে আমরা বলছি কি, হ্যাঁ প্রিয়তমা, প্রিয়তমা কনক লেখা, আচ্ছা চলো চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, সর্বে নিষ্ক্রান্তঃ। তারপরে কি হয়েছে? সবাই নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন, সবাই নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন। তার মানে কি? নাট্যমঞ্চ থেকে বেরিয়ে গেলেন মানে নাটকও শেষ, এতটুকুই তোমাদের দেওয়া আছে, এই হচ্ছে তোমাদের নাটক, ঠিক আছে? তাহলে সর্বে মিলিত্বা একবারম বদন্তু পুনঃ মিলনাঃ, উচ্চৈ বদন্তু পুনঃ মিলনাঃ। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে দেখছো, তোমাদেরকেও পুনঃ মিলনাঃ। ধন্যবাদ।